আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের 188 পৃষ্ঠার 9 এবং 10 নম্বর অর্থাৎ অনুসরণী সূত্র খুঁজি সূত্র বুঝি নবম অধ্যায়ের অনুশীলনীর অঙ্ক আজকে তোমাদের সমাধান করে দেব 9 এবং 10 নম্বর। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো 9 নম্বরটা। ষষ্ঠ শ্রেণীর 10 জন শিক্ষার্থীর উচ্চতার সেন্টিমিটারে তালিকা দেওয়া আছে একটি। এখানে শিক্ষার্থী এবং উচ্চতা দেওয়া আছে, যেমন প্রথম শিক্ষার্থীর 115 সেন্টিমিটার, দ্বিতীয় শিক্ষার্থীর 114, এইভাবে একটা তালিকা তোমরা লক্ষ্যই করছো। এবং সে সাথে ক নম্বরে লেখা আছে যে শিক্ষার্থীদের গড় উচ্চতা 120 সেন্টিমিটার হলে এক্স এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে ষষ্ঠ জন, যেটা ষষ্ঠ জন লেখা আছে এক্স, এখানে দেওয়া নাই, এই এক্স এর মান নির্ণয় করতে হবে। তার মানে বাকি 9 জনের উচ্চতা দেওয়া আছে। এবং এখানে তথ্য আরেকটা দেওয়া আছে যে গড় উচ্চতা 120, অর্থাৎ 10 জনের গড় উচ্চতা 120। তাহলে তোমরা বোর্ডে ফলো করো। ফলো করার আগে এটা মনে রাখবে যে যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা শুধু এভাবে সার্চ করবে GME 6 পেজ 100, মনে করো এটা লিখলে, তাহলে এই পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে। এখানে যদি পেজ চেঞ্জ করো তাহলে সেই পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে। এটা আমার একটা ইউনিক কোড। আচ্ছা, যাই হোক, কথা না বলিয়ে ক নম্বরে যেটা যাচ্ছে, 9 নম্বরের ক নম্বর, তোমরা এইভাবে লিখবে যে প্রথমেই যে ষষ্ঠ জন বাদে বাকি 9 জনের উচ্চতা, বাকি 9 জনের মোট উচ্চতা, একবার লেখেন, মোট উচ্চতা কত, একবারে আমরা যোগ করে যাব। অর্থাৎ 115 যোগ 114 যোগ 122 যোগ 127 যোগ 116 যোগ 125 যোগ 116 যোগ 117 যোগ 128, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এই কয়েকটা যখন আমরা যোগ করব তখন দেখব এটা এই সবগুলো যোগ করলে হবে 1080 সেন্টিমিটার। ঠিক আছে, এই মোট উচ্চতা হলে 1080, কয়জনের? 9 জনের। তারপর দেয়া আছে কি দেওয়া আছে, 10 জনের গড় উচ্চতা 120 সেমি, তাই না? অতএব 10 জনের মোট উচ্চতা কত হবে? 120 গুণ 10 সেমি সমান কত হচ্ছে? 10 শূন্য একটা বৃদ্ধি হলে হয়ে যাচ্ছে, অর্থাৎ 1200 সেন্টিমিটার। একটু লক্ষ্য করো, 10 জনের মোট উচ্চতা 1200, এদিকে 9 জনের হচ্ছে 1080, তাহলে বাকি একজনের কত হবে বোঝাই যাচ্ছে। অতএব ষষ্ঠ জনের উচ্চতা 1200 বিয়োগ 1080, তাহলে 80 বাদ দিলে হবে তোমার 120 সেন্টিমিটার। এখন এখানে বলেছে যে এক্স এর মান নির্ণয় করো। অতএব এক্স এর মান 120 সেমি। একেবারে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। 10 জনেরটা দেওয়া আছে গড় 120, তো 10 জনের গড় বলতে এক একজনের যদি 120 হয় তাহলে 10 জনের হবে 10 দ্বারা গুণ দাও 1200,
এদিকে 9 জনেরটা দেওয়া আছে, 9 জনেরটা সবগুলো যোগ করে এই 1200-র সাথে বিয়োগ দাও, তাহলেই বাকি একজনেরটা বের হয়ে যাবে। সেটাই হচ্ছে এক্সের মান। ঠিক আছে। আচ্ছা, এবার খ নম্বর বলছে শিক্ষার্থীদের উচ্চতার মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তোমরা আগেই চিত্রেও লক্ষ্য করেছো যে এখানে 10 জন শিক্ষার্থী দেওয়া আছে, তার মানে জোড় সংখ্যা, তাই না? তো মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে আমাদের উপাত্ত সমূহকে সাজাতে হবে। শিক্ষার্থীদের উচ্চতার সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আমি ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি। 116 দুইবার আছে, তাই লাগালাগি দুইবারই দিয়েছি। এখানে উপাত্ত সংখ্যা 10, যা জোড় সংখ্যা। উপাত্ত সমূহের সংখ্যা জোড়, অতএব মধ্যক সমান, এখানে মধ্যক কোনটা হবে বুঝতে পারছো যে এই পাশে 4টা রেখে দাও, এই পাশে এই 4টা আর এই পাশে এই 4টা, তাহলে মাঝখানে থাকছে এই 2টা। কততম পদ সেটা? 1 2 3 4 5, অর্থাৎ পঞ্চম যোগ ষষ্ঠতম পদের যোগফল ভাগ হচ্ছে 2। ওকে, পঞ্চম পদ 117 যোগ ষষ্ঠ পদ 120, কত হচ্ছে? 120 20 240 হয়, তার চেয়ে 37, তার মানে 237 ভাগ 2। এটা দিয়ে এটাকে যদি ভাগ করো তাহলে হবে 118.5। ঠিক আছে। অতএব নির্ণয় মধ্যক, অতএব নির্ণেয় মধ্যক 118.5। এটা জোড় সংখ্যার মধ্যক বের করার সূত্র। মাঝখানে যে দুটো থাকবে তাদের যোগফল ভাগ 2। ঠিক আছে, যতই হোক, মনে করো যদি হয়েছে হচ্ছে 30টা উপাত্ত হয়েছে, তার মানে এদিকে 14টা ওদিকে 14টা থাকবে, তার মানে মাঝখানে হচ্ছে 15 ও 16তম পদ, তাই না? এরকম ভাবে। আচ্ছা, যাই হোক, এরপর বলছে প্রচুরক। প্রচুরক বলছে প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক আমরা একবার লিখতে পারি, প্রচুরক নির্ণয়, না কি বলেছে? প্রচুরক নির্ণয় করো, প্রচুরক নির্ণয়। উপাত্ত সমূহের মধ্যে বা প্রদত্ত উপাত্ত সমূহের মধ্যে লিখতে পারো, উপাত্ত সমূহের মধ্যে 116 আছে 2 বার, এবং বাকি উপাত্তগুলো, এখানে বাকি উপাত্তগুলো একবার করে আছে, একবার করে আছে। তো আমরা জানি যে উপাত্ত সমূহের মধ্যে সবচেয়ে বেশি বার যেগুলো রয়েছে সেটাই হচ্ছে প্রচুরক। তাহলে 116 আছে 2 বার, আর বাকি উপাত্তগুলো সব একবার করে রয়েছে। এখানে লক্ষ্য করো, দেখো এই যে 116 আছে সর্বোচ্চ 2 বার, বাকিগুলো সব একবার করে আছে। সো যেটা বেশি সংখ্যক বার থাকবে সেটাই হচ্ছে প্রচুরক। অতএব নির্ণেয় প্রচুরক 116। অথবা আরেকটি লাইন লিখতে পারি, একমাত্র সময়ের মধ্যে 116 আছে 2 বার এবং বাকি উপাত্তগুলো একবার করে আছে, তাই না? যেহেতু কথাটা লিখতে পারো, যেহেতু 116 আছে সর্বাধিক বার, অতএব বিষয়টা একটু লিখে নিই যে যেহেতু
116 আছে সর্বাধিক বার, অতএব নির্ণেয় প্রচুরক 116। ওকে শিক্ষার্থী বন্ধুরা, রাস্তার পাশে আজকে আসলে সকাল সকাল ক্লাসটা নেওয়া হয়নি, যার কারণে এমন একটু সাউন্ড হয়ে যাচ্ছে। তবে যেখানে সাউন্ড হবে পুনরায় আমি বলার চেষ্টা করব। এবারে 10 নম্বরটা। 10 নম্বর লক্ষ্য করছো, চিত্রটি একটি পানির ট্যাঙ্ক যার মেঝে বর্গাকৃতি। বর্গাকৃতি হলে বুঝতে পারো যার দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। ট্যাঙ্কটির মেঝেটির দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার এবং উচ্চতা x মিটার। প্রথম প্রশ্ন বলেছে ট্যাঙ্কটির আয়তনকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করো। ট্যাঙ্কটির আয়তনকে, তো আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটাই তো জানি তাই না? এই নীতিতেই প্রকাশ করতে হবে। তো কি করব, প্রথমে যা আছে সেটাই লিখব, যে দেওয়া আছে ট্যাঙ্কটির দৈর্ঘ্য 3 মিটার, তারপর উচ্চতা x মিটার। যেহেতু এটা এভাবে লিখব যে যেহেতু প্রস্থটা দেওয়া নাই তাই না, যেহেতু ট্যাঙ্কটির মেঝে বর্গাকৃতি তাই না, ট্যাঙ্কটির মেঝে বর্গাকৃতি, সুতরাং দৈর্ঘ্য ও প্রস্থ সমান, তাই কি না? দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, অতএব প্রস্থ সমান 3 মিটার। ওকে, এখন বলছে যে আয়তন কত, অতএব ট্যাঙ্কটির আয়তন সমান, আমরা কি জানি আয়তনের একটি সূত্র জানি, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত আছে 3 মিটার গুণ প্রস্থ 3 মিটার গুণ x মিটার। মিটার 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 গুণ করলে হয় ঘন মিটার, তার মানে 3 × 9 9 x মিটার, x ঘন মিটার, সরি আমি ভুলে যাচ্ছি, x ঘন মিটার। ইহাই গাণিতিক নীতি, ইহাই কি বলেছে ওখানে আয়তন গাণিতিক সূত্র, ট্যাঙ্কটির আয়তনের গাণিতিক, ইহাই ট্যাঙ্কটির আয়তনের গাণিতিক নীতি। ওকে, বাস হয়ে গেল। খ নম্বরে বলেছে এক্স এর বিভিন্ন মানের জন্য নিচের ছকটি পূরণ করো। যে ছকটি তোমরা লক্ষ্য করছো, এই ছকটি আমরা তাহলে বোর্ডে আমরা একটু উঠিয়ে নিই। এখানে এক্স দেওয়া আছে, নিচে ভি, অর্থাৎ ভি হচ্ছে আয়তন তাই না, আয়তনের প্রতীক ভি। আর এক্সের 1 2 3 4 5 6 7 এক্সের মানও দেওয়া আছে। তো আমরা খ নম্বরে কী পেয়েছিলাম, তো আমরা খ নম্বরে বলছি, ক নম্বরে ক হতে প্রাপ্ত ট্যাঙ্কটির মোট ট্যাঙ্কটির আয়তন মানে ভি দ্বারা প্রকাশ করা হয় তাই না। আয়তন কত পেয়েছিলাম 9 x ঘন মিটার। এই যে এক্স, এই এক্সের মান ধরেছে কি 1, তারপর 2, তারপর 3, এই ক্ষেত্রে ছকটি পূরণ করতে হবে। তো এই ছক পূরণ করে একবারে মানে সবচাইতে কঠিন বিষয় তাই না, এই ছকটা পূরণ করা সবচাইতে কঠিন বিষয়। আমার কথার মধ্যে কিছু বুঝলে? আচ্ছা, এখানে এক্স আর এটা ভি। তো
4 5 6 7, 1 2 3 4 5 6 7, একবারে ধারাবাহিকভাবে দেওয়া আছে 1 2 3 4 5 6 7। মান বের করতে হবে, এটা একটা বিষয় হলো। এক্সের মান যদি 9 হয় কত হবে? 9 কে 9। এক্সের মান যদি 2 হয়, এক্সের মান যদি 2 হয়, 9 দুগুণ 18, 3 হলে 3 নং 27, যদি 4 হয় 4 নং 36, 5 হলে 5 নং 45, 6 হলে 6 নং 54, 7 হলে 7 7 49। ছক পূরণ করার কথা বলেছে, আমরা ছক পূরণ করে দিলাম, কাহিনী শেষ। এবারে গ নম্বরে বলেছে খ থেকে প্রাপ্ত ছক ব্যবহার করে লেখচিত্র অঙ্কন করো। মানে এই যে ছক, এই ছকটা ব্যবহার করে একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। শুধু একটু লিখে দেবে, তোমাদের ছক আছে, আমি শুধু এখানে তার প্রতীকী রূপ নিয়েও বুঝিয়ে দেবে ইনশাল্লাহ, তবুও সহজভাবে তোমরা বুঝতে পারবে। এটুকু লিখে নেবে যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি 5 ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে এক্স এর মান, হ্যাঁ, প্রতি 5 ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে এক্স এর মান অর্থাৎ এই যে 1 2 3 4 5 এগুলা, তো প্রতি 5 বলতে এই যে এটা তো আমি এক্স অক্ষ ধরেছি, তাই না, এটা এক্স অক্ষ। তো প্রতি 5 বলতে এই যে আমি তো বড় বড় বর্গগুলো এখানে চিহ্নিত করেছি, তারপরে এই যে এর মাঝখান দিয়ে যে আরও ছোট ছোট করে 5টি বর্গ থাকে, ছোট ছোট করে, তাই না, এইভাবে ছোট ছোট করে 5টি যে বর্গ থাকে সেগুলোর কথা বলছি। তো এটা 0, তো এখানে হচ্ছে তোমার 1, তাহলে প্রতি 5 ক্ষুদ্রতম বর্গ সমান 1। তারপরে 2 আছে, 2, এখানে 3, এখানে 4, এখানে 5 6 7। আবার ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে ভি এর মান ধরে লেখচিত্র অঙ্কন করা হলো। অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর এই যে ক্ষুদ্রতম বর্গ ধরলাম, এই একটা ক্ষুদ্রতম বর্গ একক মানে 1 ক্ষুদ্রতম বর্গ মানেই একটা একক, 2 ক্ষুদ্রতম মানে 2টা একক, তাহলে 0 থেকে এ পর্যন্ত আছে, তার মানে 5, তার মানে এটা হচ্ছে 5, অর্থাৎ এই যে এই মানটা এদিকে ধরবো আমরা, এটা 5, তারপর এটা কত হচ্ছে 10 15 20 25 30 35 40 45, তারপর হচ্ছে 50 45 50, তারপর এখানে কত রকম ভুল হয়েছে দেখছ, 7 7টা, এখানে 7 নং দেওয়া, 7 নং 63, এটা কত বড় একটা মিস্টেক, ঠিক আছে, এটা একটু ভুল করে নিয়ে আমি এখানে এইমাত্র লক্ষ্য করলাম, ঠিক আছে, যে এখানে 7 নং 63 হবে, আমি বলেছি 49, যাই হোক। তারপর 55, তারপর এটা 60, তার মানে 63 পেতে হলে আরও এক ঘর এভাবে যেতে হবে, এটা বিষয় না, তোমরা বুঝতে পারলেই হলো, ঠিক আছে, এটা 63, যাই হোক। এখন আমরা মানগুলো বসাবো, যেমন 1 নম্বরে আছে 9, তার মানে 9, তার মানে 9 কোনটা হচ্ছে, এই যে এটা হচ্ছে 9, তাই না, এটা 9, মানে এই যে ক্ষুদ্রতম বর্গ আছে 1 2 3, এই যে এটা 4, তাই না, 5 4 9, ওকে, এটা হচ্ছে 9, আমি আর দিলাম না, আন্দাজে এখন নিয়ে যাব, এই টানগুলো আর দিলাম না, ঠিক আছে। তারপর হচ্ছে 18, 18 কোনটা, এই যে 2 নম্বরে 18, তাহলে এটা হচ্ছে 15 16 17 18, এইখানে দিলাম 18। তারপর হচ্ছে তোমার আছে কত, 27, 3 নম্বরে আছে, লক্ষ্য করো 3 নম্বরে 27 আছে, তো 27 25, এটা 25, 26 27, এটা 27, ঠিক আছে। তারপর হচ্ছে 36, 4 নম্বরে আছে 36, তার এই যে হচ্ছে 35 36, 4 নম্বরে 36। তারপরে 45, 45 তো খুব সহজ, এই যে এটা 45, এই যে 45, 5 নং 45, যাই হোক 6 নং 54, তারপর 54 আছে, তার মানে এই যে 55, 55-এর এক কম 54, তারপরে আছে 63, তাহলে এখানে 50 60, তারপর 63, তাহলে 60 আর 63 হচ্ছে এটা,
এখন কি করব আমরা স্কেল ধরে এইভাবে এই বিন্দুগুলো যোগ করে দেব। ব্যাস হয়ে গেল লেখচিত্র। ঠিক আছে, তো এর পরবর্তীতে ট্যাঙ্কটির উচ্চতা কত হলে এর আয়তন 15 হবে। তো এখানে আমি এইভাবেই করে দিচ্ছি, ট্যাঙ্কটির উচ্চতা কত হলে। তো আমরা তো পেয়েছিলাম কত, ট্যাঙ্কটির আয়তন কত পেয়েছিলাম। ঘ নম্বর আমি এখানে করে দিচ্ছি, দেখো যে ক থেকে প্রাপ্ত ট্যাঙ্কটির আয়তন 9x ঘনমিটার, তাই না। আর এমনিতে এখানে বলছে ট্যাঙ্কটির আয়তন কত। আচ্ছা, ট্যাঙ্কটির এখন লিখতে পারো তোমরা, এখন ট্যাঙ্কটির আয়তন যদি 15 ঘনমিটার হয়, ট্যাঙ্কটির আয়তন 15 ঘনমিটার হলে, তাহলে শর্ত মতে কি হচ্ছে, 15 ঘনমিটার হলে শর্ত মতে এই যে এই 9x অর্থাৎ 9x সমান 15 বা x সমান কত হচ্ছে 15-র নিচে 9, 3 5 15, 5 হচ্ছে আর 3 3 9, তার মানে হচ্ছে 5-এর নিচে 3, যদি ভাগ করো তাহলে 1.67, আরও কিছু আসে তো প্রায় লিখে দিই। ঠিক আছে, অর্থাৎ এখন লিখে দিবে যে অতএব ট্যাঙ্কটির উচ্চতা, এখানে ট্যাঙ্কটির উচ্চতা কত হলে, তো ট্যাঙ্কটির উচ্চতা এই যে এত মিটার হলে, প্রশ্নে যা আছে শুধু সেটাই লিখে দেবে যে ট্যাঙ্কটির উচ্চতা এত মিটার হলে এর আয়তন 15 ঘনমিটার হবে। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা খুব সহজেই আজকে 9 এবং 10 নম্বর অঙ্কটা আয়ত্ত করতে পেরেছো। যদি কোথাও একটু ডাউট থাকে ভিডিওটা পুনরায় দেখবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।